তরতাজা বাংলাদেশ গড়ার প্রত্যয় ডক্টর ইউনূসের। গার্মেন্টস খাতকে বিশ্বে ১ নম্বরে নেয়ার আশ্বাস। ভারতের সঙ্গে সর্বোচ্চ সুসম্পর্কের আশা। স্থির হয়েও হচ্ছে না আশুলিয়ার শিল্পাঞ্চল। আরও কয়েকটি কারখানা বন্ধ। ঐক্যবদ্ধভাবে চক্রান্ত প্রতিরোধের আহ্বান মির্জা ফখরুলের। লোডশেডিং বাড়ছেই। বিদ্যুৎ খাতে বকেয়া ৭,০০০ কোটি টাকা। দেনা শোধের সিদ্ধান্ত সরকারের। শীঘ্রই পরিস্থিতির উন্নতির আশ্বাস। সংবিধানে স্বৈরাচার তৈরির ধারাগুলো বাতিলের দাবি মান্নার। ক্ষমতার ভারসাম্য আনতে ৭০ অনুচ্ছেদের সংস্কার চান অ্যাটর্নি জেনারেল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে জবাব দেওয়ার পথ থাকবে না। এমন সুযোগ বারবার আসে না উল্লেখ করে সবাইকে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। পচা দেশকে তরতাজা বাংলাদেশে পরিণত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান। শ্রমিক মালিক সম্পর্ক ঠিক করে ILO কনভেনশনের স্বাক্ষরের আশাবাদও ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ICCB এর পক্ষ থেকে দেশের চলমান শ্রমিক অসন্তোষ সহ শিল্প খাতের পরিস্থিতি তুলে ধরা হয়। কারখানা নিরাপত্তা চাওয়ার পাশাপাশি রাজনৈতিক মদতপুষ্ট ব্যবসায়িক সংস্কৃতি দূর করতে সরকারকে সব রকমের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী অসৎ চর্চা এবং আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে পড়েছে। আমি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সকল অসৎ ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। সংলাপে ব্যবসা ক্ষেত্রের পরিস্থিতি নিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাও তাদের বক্তব্য তুলে ধরেন। আমাদের মূল লক্ষ্য হলো ব্যবসা বাণিজ্য এবং সাথে সাথে কর্মসংস্থানের ব্যাপার। ব্যবসা বাণিজ্য শুধু হবে, কিন্তু কর্মসংস্থান হবে না, ভ্যালু এডিশন হতে থাকবে। কিন্তু আপনার আমি তো সামষ্টিক নিয়ে খুব এসে অনুভবতা, রিজার্ভ বেড়ে গেছে, মূল্যস্ফীতি কম হিসেবে, কিন্তু আসল টেস্ট অফ আওয়ার ইকোনমি কি, সেগুলো মানুষের কতটা স্বস্তি, মানুষের জীবিকার কতটা সাশ্রয় হয়েছে। কিছু ব্যবসায়ী শিল্প মালিক বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। বাজার অর্থনীতির অপব্যাখ্যা দিয়ে বিলিয়নার বানাতো আমাদের কোনো কৃতিত্ব নেই। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। মূল লক্ষ্য, যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। তৈরি পোশাক খাতকে বিশ্বের ১ নম্বরে নিয়ে যাওয়ার পাশাপাশি শ্রমিক মালিক সম্পর্ক ঠিক করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এবং আমার একটা বড় আশা, যে সময় মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। এটা বহুদিন পড়ে আছে। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে, যেখানে যাবেন এটা বাধা দেবে। এছাড়া ব্যবসায়ীদের নিজ নিজ ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
ফান্ড গঠন করে বিদ্যুৎ খাতের দেনা পরিশোধের পাশাপাশি আগামী 3 সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধানের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংস্কারের পূর্ণাঙ্গ কমিশন গঠনের পর 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দিতে পারবেন এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। বলেন, আগের সংস্কার, এরপর নির্বাচন। সৈয়দা রিজওয়ানা জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে যে ফান্ড আছে সেগুলো প্রাইভেট ব্যাংকের এফডিআর করা, সেগুলো ছাড় করতে সমস্যা হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিপুল পরিমাণ এই অর্থ বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় দ্রুত ছাড় করার ব্যবস্থা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও নির্যাতনের বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও মুগ্ধের ভাই মীর মাহবুব রহমানকে সদস্য সচিব করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। প্রভাবিত করছে না, আমাদেরকেও তো প্রভাবিত করছে। আমরা গ্রাম এলাকা থেকে অভিযোগ পাচ্ছি, আমাদেরকে এখন পাওনা দেনা যা আছে সব মিটিয়ে দিতে হবে। সেই মিটিয়ে দেওয়ার জন্য আমরা অগ্রাধিকারও ঠিক করছি যে কোথায় কোথায় পাওনা দেনা মিটিয়ে দিলে মানুষের যে ভোগান্তি বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে সেই ভোগান্তি যাতে মিটে যায়। কাজে সেখানেও একটা কথা গতকাল বলা হয়েছে যে আমরা চেষ্টা করব 2-3 সপ্তাহের মধ্যে এই সমস্যাটার একটা সমাধানে পৌঁছে যেতে। ভেতরে ষড়যন্ত্র যেমন আছে, আবার শ্রমিকদের জেনুইন দাবি কিছু আছে, এবং আপনারা জানেন দীর্ঘ 16 বছর শ্রমিকরা যে বঞ্চনার শিকার হয়েছে, তারা তাদের কথাগুলো বলতে পারতো না। একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, তারা কথা বলার স্বাধীনতা পেয়েছে, এবং আমরা সেটাকে সাধুবাদ জানিয়ে একটা রিভিউ কমিটি করেছি। একটা প্রসেসের মাধ্যমে দাবিগুলো আমাদের কাছে আসলে আমরা সেগুলো সমাধান করব। কিন্তু যারা সেখানে বহিরাগত এবং যাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই এবং জুট ব্যবসাকে দখল করাকে কেন্দ্র করে সেখানে আনরেস্ট করছে কিংবা উস্কানি দিচ্ছে, তাদের ব্যাপারে সরকার ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেবে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে যে আনরেস্ট আছে এটা নিয়ন্ত্রণে আসবে। ভারতের সঙ্গে সুসম্পর্কের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদেশের মধ্যে বৈরিক সম্পর্ক থাকলে কেউই লাভবান হবে না বলেও মনে করেন তিনি। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। কেবল ভারত নয়, দক্ষিণ এশিয়ার সব দেশের পারস্পরিক সম্পর্কের উপর জোর দেন তিনি। বাধা বিপত্তি এড়িয়ে সার্ক ও বিমস্টেককে সক্রিয় করার চেষ্টা থাকবে বলেও জানান। তিনি শূন্যের একটি নতুন পৃথিবী গড়তে চান জানিয়ে বলেন, এগুলো হচ্ছে শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ এবং শূন্য বেকারত্ব। পৃথিবীকে রক্ষা করতে হলে এই 3 শূন্যের পৃথিবী গড়তে হবে। বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার মতে আইনের প্রয়োগ সঠিকভাবে শুরু হলে বোঝা যাবে কোথায় সমস্যা। জানান, বিশ্বব্যাপী অর্থনীতি খারাপ, বাংলাদেশের অবস্থাও একই। এটি উদ্বেগের বিষয় বলেও জানান ডক্টর ইউনূস। I don't think in Bangladesh anybody can go in an opposite direction, or any country can go in an opposite direction with the neighbors. India is not only the biggest neighbor, it's the only neighbor, because India is all around us, so there's no question about having another neighbor. It's good that we have India as a neighbor. It's a very forward-looking country. We want to shake hands with each other, move on together, and that's what our future is. So of all the countries in the world, Bangladesh must have the best of relationship with India. As soon as possible, that's our mandate. We want to come to the election and have a decent election, beautiful election, and celebrate the victory of a particular party or whatever party which comes in, hand over the power to the newly elected government. So this should be as brief as possible. এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 2-0 জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সম্বর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের এই সাফল্যকে ঐতিহাসিক অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জনে পুরো জাতি গর্বিত। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ক্রিকেট দলকে দেয়া সম্বর্ধনায় ডক্টর ইউনূস বলেন, ব্যক্তিগত ও জাতির পক্ষ থেকে বিজয়ী ক্রিকেট দলের সবার সাথে দেখা করার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। একটি জাতিকে একত্রিত করার জন্য খেলোয়াড়দের
খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন ডক্টর ইউনূস। প্যারিস অলিম্পিকের দূত হিসেবে নিজের কাজ করার কথাও উল্লেখ করেন তিনি। জানান 2026 সালে শীতকালীন অলিম্পিকে ইতালি আমন্ত্রণ জানিয়েছে তাকে। ক্রিকেটারদের সম্বর্ধনা দেয়ায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেন তার বক্তব্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। একই সাথে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠিন পরিশ্রম পাকিস্তানের বিপক্ষে জয় পেতে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য তার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছে, শিল্পক্ষেত্রে অস্থিরতা তৈরির চেষ্টাও করছে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর বিএসএমএমইউতে সঠিক চিকিৎসা দেয়া হয়নি, সেজন্য তার শারীরিক অবস্থার এই অবনতি হয়েছে বলেও জানান তার চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। 14 সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ এবং 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ সফল করতে বিএনপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে সংস্কারের কথা বলা হয়েছে তা দ্রুত শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের সহজ ব্যবস্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাও জনগণের অংশীদারত্ব থাকতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন এবং তার প্রতিরোধ গড়ে তুলবেন। এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শারীরিকভাবে উনি একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা, একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের ভিতকে আরো মজবুত করার কথা জানান বিএনপি নেতারা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। সামিটের LNG সরবরাহ না থাকা এবং জ্বালানি সংকটের কারণে দেশে বেড়েছে লোডশেডিং। এছাড়াও বেসরকারি খাতের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমেছে উৎপাদন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পরিস্থিতি উন্নতি হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় 16,000 মেগাওয়াট। কিন্তু জ্বালানি সংকট ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের উৎপাদন। ফলে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি রয়েছে 1 থেকে 1,500 মেগাওয়াট। তাই পরিস্থিতি সামাল দিতে লোডশেডের কোনো বিকল্প নেই সরকারের কাছে। রামপাল তো অলরেডি নিয়ে আসা হচ্ছে, তারপর হচ্ছে বড় পুকুরের যে মেইনটেন্স সেটা আগামী 20 তারিখ না কয় তারিখে যেন আসবে, 3-4 দিন, 18 তারিখ মনে হয়, 18 তারিখে আসবে। আর এছাড়া আমরা যেটা আজকে ওই 2 সচিবকে নিয়ে বসে যেটা বলছি, সেটা হচ্ছে যে এইরকম ইভেন্টের ক্ষেত্রে যদি একটা বড় ক্যাপাসিটি, বড় একটা সাপ্লাই সোর্স যদি হয়ে যায়, তাহলে আমরা বলছি যে একটু বেশি গ্যাস দিতে। সরকারের তথ্য বলছে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে 3,500 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। সামিটের LNG টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। ফলে জ্বালানি সংকটে বন্ধ আছে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে গত কয়েকদিন ভারত থেকে বিদ্যুতের আমদানিও কমেছে।
যদিও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন চলতি মাসেই পরিস্থিতির উন্নতি হবে। সামিটের FSRU বন্ধ ছিল, সেটা এখন অনেক করে এটা চালু করা হয়েছে, কিন্তু যেটা চালু করার যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের তো গ্যাস আনতে হবে। তো এখন গ্যাস আনতে আরো 20 দিনের মতো টাইম লাগবে। কারণ হচ্ছে যে এখন ওটা যদি ঠিক না হয়, আমি গ্যাস আইনে তো কোথায় দিব, এটা তো রাস্তায় ফেলে দেওয়ার উপায় নেই। তো ওই জন্য আমরা এখন গ্যাসের অর্ডারটা আজকে আমরা দিয়ে দিচ্ছি। তো আজকে দিয়ে দিলে 7-8 দিন ধরে in another 20 days আরো 500 MMCFD গ্যাস আসবে। এদিকে বিদ্যুৎ খাতে ব্যাপক বকেয়া রয়েছে সরকারের। গেল আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি কেনার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া প্রায় 1 লাখ কোটি টাকা। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে যাতে আবার কোনো স্বৈরাচার ফিরে আসতে না পারে সেজন্য বিধিবিধান ঠিক করতে হবে। সংবিধানের যে ধারা বা যেই অনুচ্ছেদগুলো একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় তা বাতিল করতে হবে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের জেলা কমিটির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশ পরিচালনা, রাষ্ট্র সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তবে সরকার যদি কোনো বিষয়ে ভুল করে তার সমালোচনাও করবেন বলে জানিয়েছেন তিনি। অনেকেই এই সরকারকে বিভিন্ন বিষয়ে সময় বেঁধে দেওয়ার চেষ্টা করছে, যা ঠিক হচ্ছে না বলেও মন্তব্য করেন মান্না। সরকারকে আমরা সহযোগিতা করব, কিন্তু সরকার যদি ভুল করে তার সমালোচনা করব। পলিটিক্যাল পার্টি ইজ অলওয়েজ এ গার্ড। রাজনীতি করার মানেই হচ্ছে যে ঠিক কোর্সে যাতে যেতে পারে সেই কোর্সের দিকে নিয়ে যাওয়াতে সহায়তা করা। কথা খুবই স্পষ্ট, আমরা পুরনো দেশ দেখতে চাই না, নতুন দেশ দেখতে চাই। তো নতুন দেশ যদি দেখতে হয় তাহলে আপনার দৃষ্টিটাও তো সেরকম করতে হবে। আপনার দৃষ্টিভঙ্গিটাকেও এই পরিবর্তনশীল যে ধারা বা প্রবাহ তার সাথে মিলাতে হবে। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সবকিছু আইন মেনে হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে কোনো প্রধানমন্ত্রী যাতে একচ্ছত্র ক্ষমতাধর না হন সেই জন্য সংবিধানের 70 অনুচ্ছেদের সংস্কার জরুরি বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কারও জরুরি। সংবিধানের 70 অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাসন আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকার কাজ চলমান থাকায় আগামী 14 সেপ্টেম্বর শনিবার স্মরণ সভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী নিহত 728 জনের তথ্য এসেছে। এছাড়াও আহত হয়েছে 20,263 জন। চূড়ান্ত তালিকা আসার পরই স্মরণ সভার তারিখ ঠিক করা হবে। উপদেষ্টা বলেন, স্মরণ সভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বরাদ্দ দেয়া 5 কোটি টাকা দেশের বিভিন্ন জেলা থেকে আসা শহীদদের পরিবারের থাকা খাওয়ার খরচ সহ ব্যয় করা হবে। রাষ্ট্রীয় অনুষ্ঠানের সম্মাননা দেওয়া ছাড়াও বাড়তি কোনো সাজসজ্জার খরচ নেই। গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, পরে সেটাই গণমাধ্যম কমিশনের রূপ নেবে। নাহিদ ইসলাম বলেন, সরকারকে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, তাই কিছু জটিলতা তৈরি হয়েছে। জানান, প্রশাসন ঢেলে সাজানোর কাজ দ্রুতই শেষ করা হবে। সেটি শেষ হলেই স্থবিরতা কেটে যাবে। তীব্র ভাঙন চলছে ভৈরবের মেঘনায়। নদীগর্ভে ঘরবাড়ি, রাস্তাঘাট ও নানা স্থাপনা। হুমকিতে কয়েক হাজার বস্তা সারসহ বিএডিসি গোডাউন ও যমুনা অয়েল কোম্পানি। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভৈরবে ভাঙছে মেঘনা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 130 মিটার ভূমি, 20টি কাঁচা ঘর, যমুনা অয়েল কোম্পানির একাংশ সহ বেশ কিছু স্থাপনা। ঘর ভেঙে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন অনেকে। মানে কোনো কিছু বার করতে কোনো যাবেছি না, কোনো মিলি লেগে গেছি, কোনো কিছু বার করতে পারি না। আমার 60টা ঘর নদী থেকে পয়সা গেছে। কিছু জিনিস ভাঙা ফেরে গেছে আর কিছু জিনিস উদ্ধার করে আমরা নিয়ে গেছি। অনেক ঘরের দিকবার যা আছে ঘর আছে ভাঙা ফেরে যাইতেছে, উদ্ধার করা সম্ভব হইতেছে। ভাঙনের হুমকিতে সরকারি গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আমরা আসার পরে ইমার্জেন্সিভাবে জিও ব্যাগের ব্যবস্থা করতেছি। তো আমরা ইনশাল্লাহ কাজ শুরু করবো জিও ব্যাগ করে আর কি মোটামুটি প্রোটেকশনের জন্য চেষ্টা করবো। তেলের ডিপো রয়েছে, প্রথম একটা যমুনা ওয়েল ডিপো রয়েছে, আর একই সাথে রয়েছে বিএডিসি সারের গুদাম। তো আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলার যে পানি উন্নয়ন বোর্ডের যে এক্সএম মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। ওনারা দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছেন। আর এই মুহূর্তে যেহেতু বিএডিসি গুদামটিতে প্রায় সারে পরিপূর্ণ রয়েছে, তো আমরা বিএডিসির এক্সএম মহোদয়ের সাথে কথা বলে যেটি জেনেছি যে উনি এই বিষয়ে যদি প্রয়োজন হয় দ্রুতই এই গুদামটি খালি করবেন, যাতে আমরা এই ভিতরে যে সারগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে নিতে পারি। ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তরতাজা বাংলাদেশ গড়ার প্রত্যয় ডক্টর ইউনূসের। গার্মেন্টস খাতকে বিশ্বে 1 নম্বরে নেয়ার আশ্বাস, ভারতের সঙ্গে সর্বোচ্চ সুসম্পর্কের আশা। স্থির হয়েও হচ্ছে না আশুলিয়ার শিল্পাঞ্চল, আরো কয়েকটি কারখানা বন্ধ, ঐক্যবদ্ধভাবে চক্রান্ত প্রতিরোধের আহ্বান মির্জা ফখরুলের। লোডশেডিং বাড়ছেই, বিদ্যুৎ খাতে বকেয়া 7,000 কোটি টাকা, দেনা শোধের সিদ্ধান্ত সরকারের, শীঘ্রই পরিস্থিতির উন্নতির আশ্বাস। সংবিধানে স্বৈরাচার তৈরির ধারাগুলো বাতিলের দাবি মান্নার, ক্ষমতার ভারসাম্য আনতে 70 অনুচ্ছেদের সংস্কার চান অ্যাটর্নি জেনারেল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।